আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে হচ্ছে আমাদের আদর্শ গ্যাস এবং গতিতত্ত্ব যে চ্যাপ্টারটা ছিল ওই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ইন ডিটেলস কোর্সের হচ্ছে লাস্ট ক্লাস। সো এখানে আসলে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সো আশা করি আসলে এই চ্যাপ্টারটার এই টপিকটা যদি পড়ে ফেলো তাহলে হচ্ছে মোটামুটি আমরা হচ্ছে একটা থিওরি ইনশাল্লাহ কমন পাবো। আচ্ছা, সো কথা না বাড়ে শুরু করে দেই। আমি হচ্ছে মাহবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে। ওকে, সো আমরা এই টপিকের নাম হচ্ছে আমাদের শিশিরাঙ্ক এবং হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। সো শিশির নিয়ে আসলে আমরা মোটামুটি জানি যে শিশির জিনিসটা কি, বাট শিশিরাঙ্ক ব্যাপারটা নিয়ে খুব একটা আমরা পরিচিত না, প্লাস আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা নিয়ে খুব একটা আমরা পরিচিত না আর কি। ঠিক আছে, তো এখানে টপিকগুলো একটু কঠিন হলেও কিন্তু ব্যাপারটা দেখবা যে আসলে খুব একটা যে আহামরি যে কঠিন, মানে প্রথমবার দেখাইতে কঠিন মনে হইতে পারে, বাট আস্তে আস্তে ব্যাপারটা খুব ইজি মনে হবে। আচ্ছা, সো আমাদেরকে বলতেছে যে আর্দ্রতা জিনিসটা কি। সো একটু মাথায় রাখবা যে কোনো একটা জিনিস কোনো একটা বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে, জলীয় বাষ্প আছে। সো জলীয় বাষ্প জিনিসটা কি? জলীয় বাষ্প জিনিসটা হচ্ছে আমাদের পানি যেটা আছে ওটাকে যদি আমি একটু ফুটাই তাহলে যেটা পাই সেটাকে আমরা বলি জলীয় বাষ্প। ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? জলীয় বাষ্প। সো নর্মালি আমাদের পুকুর, গ্রামের যে পুকুর আছে, তারপর যে বিভিন্ন ধরনের পানি যে জিনিসপাতি আছে, ওই পানি জিনিস থেকে সূর্যের তাপে সেই পানিগুলো কোথায় হয়? বায়ুতে। বায়ুতে কি হয়? বায়ুতে চলে যায়। সো এটাকে আমরা বলি জলীয় বাষ্প, রাইট? সো জলীয় বাষ্প কতটুকু আছে বা কেমন আছে, কি পরিমাণে আছে, সেই যে প্রপার্টিসটা আছে, সেই যে আমাদের ধারণাটা আছে সেটাকে আমরা বলি আর্দ্রতা। ঠিক আছে, সো যদি বেশি পানি থাকে, যদি জলীয় বাষ্প বেশি থাকে তাহলে সেটাকে আমরা বলি বেশি আর্দ্র অবস্থা, আর যদি কম থাকে তাহলে কম আর্দ্র অবস্থা। তাহলে আর্দ্রতা জিনিসটা আমি বুঝতে পারলাম যে আসলে পানি কেমন আছে সেটাকে আমরা বলতেছি আর্দ্রতা। এটা আসলে কোনো ধরনের পরিমাপ নাই, সেটা কি কোনো ধরনের পরিমাপ না, জাস্ট আমি বুঝতে পারবো যে আসলে সেটা আর্দ্র নাকি অনার্দ্র। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখবো সেটা পরম আর্দ্রতা। এইটা হচ্ছে আমাদের সেই পরিমাপক, সেটা আমাদের কি, এর আগেটা ছিল কোয়ালিটিভ আর এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটিভ, সেটা আমরা কোয়ান্টিটি বের করি। সো কোয়ান্টিটি আমাদেরকে বলতেছে যদি আমি একক আয়তনে জলীয় বাষ্পের পরিমাণ বের করতে চাই তাকে আমরা বলতেছি পরম আর্দ্রতা। কোনো একটা জায়গায় একক আয়তনে যতটুকু জলীয় বাষ্প থাকে তাকে আমরা বলতেছি কি, ওই স্থানে পরম আর্দ্রতা। ঠিক আছে, সো নর্মালি আমি যদি চিন্তা করি যে ভি আয়তনে ভি আয়তনে তার জলীয় বাষ্প থাকে হচ্ছে আমাদের ডাব্লিউ পরিমাণ। তার মানে এখান থেকে আমরা বলতে পারি একক আয়তনে কত হবে? একক আয়তনে পাবো হচ্ছে আমরা ডাব্লিউ বাই ভি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি বলতো, এটাই হচ্ছে আমাদের কি পরম আর্দ্রতা। বাট একটু ইন্টারেস্টিংলি বোঝা যাবে যে আসলে এই চ্যাপ্টার থেকে এইটার থেকে কিন্তু খুব একটা ম্যাথ আসে না। আসে হচ্ছে কি, যে শিশিরাঙ্কের পার্ট আছে যেগুলো আমরা দেখাবো আর কি। সো এখান থেকে আমি যদি একক বের করতে চাই, পরম আর্দ্রতা যদি একক বের করতে চাই, পরম আর্দ্রতা যদি একক বের করতে চাই তাহলে এককটা কি হবে চিন্তা করো। উপরে আছে কত? ডাব্লিউ। ডাব্লিউ মানে কি? কেজি। কেজি পার, দেখো ভি মানে কি? আয়তন। এখানে আয়তনটা তার মানে এখানে কি হবে? মিটার কিউব। কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউবকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি এখানে কি পরম আর্দ্রতা। কি পরম আর্দ্রতা? সো কাইন্ডলি এটাকে আমরা বলতে পারি কাইন্ড অফ ঘনত্বের মতো, রাইট? ঘনত্বের মধ্যে তো মনে হয়। আচ্ছা, এরপরে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমাদের কনসেপ্টটা বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা। কি বলবো? আপেক্ষিক আর্দ্রতা। কি বলবো? আপেক্ষিক আর্দ্রতা, রাইট? আচ্ছা, এই আপেক্ষিক আর্দ্রতা বোঝার আগে আমরা একটু পরের টপিকটা বলবো, এই টপিকটা বলবো শিশিরাঙ্ক। এর আগে প্রথমে আমরা কি বলবো? শিশিরাঙ্ক, দেন আমরা আপেক্ষিক আর্দ্রতাতে যাবো। সো কেন, ব্যাপারটা একটু পরে বুঝতে পারবো। সো শিশিরাঙ্ক জিনিসটা কি? শিশিরাঙ্ক জিনিসটা কি, এখানে আমরা একটু পড়ি যে আমাদেরকে বলতেছে যে তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ু তার ভেতরে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। সো এখানে একটা ওয়ার্ড আছে সম্পৃক্ত হয়, তাকে ওই বায়ুর শিশিরাঙ্ক বলে। তাকে ওই বায়ুর কি বলে? শিশিরাঙ্ক বলে। অর্থাৎ অথবা যে তাপমাত্রায় শিশির জমতে শুরু করে, এই যে ইয়রটা ওয়ার্ড শিখছিলাম যে শিশির জমতে শুরু করে বা অদৃশ্য হতে শুরু করে, তাকে বলতেছি আমরা কি? শিশিরাঙ্ক। তার মানে যে তাপমাত্রায় আমাদের শিশির জমা শুরু করে তাকে আমরা বলতেছি শিশিরাঙ্ক। আচ্ছা, সো এবার আমরা একটু ব্যাপারটা আরো একটু ক্লিয়ার করি। আচ্ছা, তুমি একটু মাথায় রাখবা যে আমাদের ধরো একটা একটা ধরো রুম আছে। এই রুমের একটা কি আছে? নির্দিষ্ট একটা জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আছে, মানে এর বেশি ধারণ করতে পারে না। তুমি যদি চিন্তা করো একটা পানির মধ্যে যদি চিনি গুলতে থাকো, দেখবা গুললে ভালোই গুলতেছে, বাট চিনি একটু বাড়াই দিচ্ছ, গুলতেছে। চিনি এমন একটা পয়েন্টে যাবে যেখানে চিনির পরিমাণ আরও যদি বাড়াই তাহলে সেটা গুলবে না, সেটা কি গুলবে না, দানা দানা অবস্থায় থাকবে। তো যখন আমি গুলতে পারতেছিলাম, যত চিনিই দেই না কেন গুলতে পারতেছিলাম, ওইটাকে বলতেছি আমি অসম্পৃক্ত অবস্থা। কি বলি আমরা? অসম্পৃক্ত অবস্থা। যখন এমন একটা পয়েন্ট আছে যেটা পর আমি চিনি এক চিমটা বা একটা ওই যে কিউব যেটা আছে, ওই একটা কিউব যদিও চিনি দেই, এটা পরে আর সেটা গুলবে না,
তাহলে ওই অবস্থাটাকে আমরা কি বলতেছি, ওইটাকে সম্পৃক্ত হয়ে গেছে, ওটা কি স্যাচুরেটেড হয়ে গেছে বা সম্পৃক্ত হয়ে গেছে। সম্পৃক্ত হয়ে যাওয়ার পর কি আর কোনো ধরনের চিনি গুলবে না। তার মানে আমরা বলতে পারি এইটা যে যখন আমি তার ধারণ ক্ষমতার সমান পরিমাণ পদার্থ দিয়ে দেই তখন এটাকে আমরা বলি স্যাচুরেটেড অবস্থা বা সম্পৃক্ত অবস্থা। বুঝা গেছে? তার মানে ধারণ ক্ষমতার সমান পরিমাণ যদি কিছু দিয়ে দিতে পারি তাহলে মোটামুটি আমরা কি বলতেছি, তাকে বলতে পারতেছি তার হচ্ছে কি স্যাচুরেটেড অবস্থায় চলে গেছে। বুঝা গেছে? আচ্ছা, তার মানে আরেকটা জিনিস মাথায় রাখবা যে আমাদের এই যে রুম আছে, এই রুমের একটা কি আছে, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা আছে। জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটা আমি যদি টেম্পারেচার বাড়াই দিই, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা তত বাড়বে। টেম্পারেচার যত কমাইতে থাকবো জলীয় বাষ্প ধারণ ক্ষমতা তত কমতে থাকবে। এই জন্য দেখা যায় যে শীতকালে টেম্পারেচার কম থাকে না, এই জন্য বায়ুতে জলীয় বাষ্পর ধারণ ক্ষমতা কমে যায়। জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমে যায় দেখেই আমাদের হচ্ছে পাতাতে শিশির জমে। পাতাতে কি শিশির জমে, ওইটা জলীয় বাষ্প কি করতে পারতেছে না, বায়ুতে ধরে রাখতে পারতেছে না। তো ওইটা আসলে কি হয়, পানি আকারে নিচে পড়ে যায়। পানি আকারে কি ওই যে পাতার মধ্যে পড়ে যায়। বুঝা গেছে? তাপমাত্রা বাড়াইলে ধারণ ক্ষমতা বাড়ে, তাপমাত্রা কমাইলে ধারণ ক্ষমতা কি কমে। বুঝা গেছে? আচ্ছা, সো এইবার আমি যদি একটা রুমের কথা চিন্তা করি, ধরো হচ্ছে এই একটা রুম, এই রুমের মধ্যে আমি কি কি করি, চলো এইটা যে ধারণ ক্ষমতা, ধরো এখানে লিখলাম যে ধারণ ক্ষমতা। তো সাপোজ এটা ধারণ ক্ষমতা হচ্ছে 50 গ্রাম, ধারণ ক্ষমতা কি 50 গ্রাম। প্রেজেন্ট কতটুকু আছে, উপস্থিত কতটুকু আছে, উপস্থিত ধরে নিলাম আমি এটা অসম্পৃক্ত অবস্থায় আছে। অসম্পৃক্ত অবস্থায় এটার মধ্যে উপস্থিত আছে 20 গ্রাম। আর টেম্পারেচার যদি আমি চিন্তা করি, টেম্পারেচার ধরলাম আমি হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। আরে না রে ভাই, 30 ডিগ্রি সেলসিয়াস, এখন তো অনেক তাপমাত্রা নাই। সো 30 ডিগ্রি সেলসিয়াস আছে, ওটার মধ্যে ধারণ করতে পারে 50 গ্রাম, এই রুমের মধ্যে ধারণ করতে পারে 50 গ্রাম, আর আছে হচ্ছে 20 গ্রাম, মানে কি কম আছে না, তার মানে আরও জলীয় বাষ্প কি ধারণ করতে পারবে। ওকে, এইবার আমি এটাকে টেম্পারেচারটাকে কমাই দিলাম, ধরো 28 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলাম। কত ডিগ্রি? 28 ডিগ্রি। তার মানে কি ধারণ ক্ষমতা কি কমবে? ধারণ ক্ষমতা কমে যাবে। তো ধারণ ক্ষমতা হয়ে গেছে ধরো 40 গ্রাম, ধারণ ক্ষমতা হয়ে গেছে কত? 40 গ্রাম। আর যে উপস্থিত ওইটা কি চেঞ্জ হবে? ওটা তো চেঞ্জ হওয়ার কথা না। টেম্পারেচার যত বাড়াই কমাই কেন, ওইটার মধ্যে তো চেঞ্জ হওয়ার কথা না। ওইটাকে আমরা বলতেছি কি রুমের ভিতরে আছে, তাহলে ওটা কি 20 গ্রামই আছে। এইবার টেম্পারেচারটা করে দিছি আমি 25 ডিগ্রি সেলসিয়াস। কত? 25 ডিগ্রি সেলসিয়াস। এইবার ধারণ ক্ষমতা কমে হয়ে গেছে হচ্ছে 30 গ্রাম। ধারণ ক্ষমতা কত হয়ে গেছে? 30 গ্রাম। সো খুব ইজিলি আমি লিনিয়ারলি হচ্ছে 50-40 করতেছি। সো ওইটা আসলে এমনি নর্মালি হয় না আর কি। সো ওইটা জাস্ট আমি এমনি জাস্ট সহজ করার জন্য দিলাম আর কি। সো উপস্থিত কত আছে? 20 গ্রাম। এইবার আমি এটাকে যদি 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, এইটার ধারণ ক্ষমতা হয়ে গেছে 20 গ্রাম। এটা ধারণ ক্ষমতা হয়ে গেছে কত? 20 গ্রাম। আছে কত? 20 গ্রাম। বুঝা গেছে? ধারণ ক্ষমতা আছে 20 গ্রাম আর আমার উপস্থিত আছে কত? 20 গ্রাম। তার মানে আমি কি বলতে পারি তখন সে স্যাচুরেটেড অবস্থায় চলে গেছে। ওই যে বায়ু যেটা ছিল, এই বায়ু যেটা ছিল সেটা স্যাচুরেটেড অবস্থায় চলে গেছে। এখন এর চেয়ে যদি আমি কমাই, চিন্তা করো, এর চেয়ে যদি কমাই, ধরো আমি করলাম 19 ডিগ্রি সেলসিয়াস। কত? 19 ডিগ্রি সেলসিয়াস। 19 ডিগ্রি সেলসিয়াস যদি করাই তাহলে ধারণ ক্ষমতা কি আরও কমবে। আরও কমে হয়ে গেছে ধরো হচ্ছে 18 গ্রাম। ধারণ ক্ষমতা হয়েছে কত? 18 গ্রাম। উপস্থিত কত ছিল? 20 গ্রাম। উপস্থিত কত ছিল? 20 গ্রাম। এইবার বলো, ধারণ ক্ষমতা 18 গ্রাম, 20 গ্রাম কি হয়েছে? ছিল জলীয় বাষ্প কি ছিল? 20 গ্রাম। তার মানে এখন ধারণ ক্ষমতার চেয়ে তো বেশি জায়গায় রাখতে পারতেছে না। তো বাকি যে 2 গ্রাম আছে, 18 গ্রাম ধারণ করছে, আর বাকি যে 2 গ্রাম আছে সেই 2 গ্রামকে কি করবে? সে পানি হিসাবে জমাই দিবে। কি করবে? বাকি 2 গ্রামকে কি করবে? পানি হিসাবে কি জমাই দিবে। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ধারণ ক্ষমতার চেয়ে যদি আমি বেশি জলীয় বাষ্প দিই সেটা আর কি বায়ুতে থাকতে পারবে না। সেটা কি হিসাবে থাকবে? সেটা শিশির হিসেবে জমা হবে। সেটা কি শিশির হিসেবে জমা হবে। এই যে দেখো, এইখানে একটা আমি তাপমাত্রা পাইছি যেটা 20 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় এটার যে বায়ু আছে, এই তাপমাত্রায় এটা যে ধারণ ক্ষমতা আছে, ওইটা সমান পরিমাণ আমি কি করলাম? সমান পরিমাণ কি পদার্থ নিয়ে আসছি। ব্যাপারটা এমন না, পদার্থ ঠিকই ছিল কিন্তু আমরা ধারণ ক্ষমতাটাকে কি করছি? কমাই নিয়ে আসছি। তার মানে আমি এমন একটা তাপমাত্রা নিলাম, যেই তাপমাত্রা, ধরো কোনো একটা তাপমাত্রা ছিল 30 ডিগ্রি, 30 ডিগ্রি থেকে নামাইতে এমন একটা তাপমাত্রা নিয়ে আসলাম যেটা সেইখানে যে উপস্থিত জলীয় বাষ্প ছিল, জলীয় বাষ্প কত? 20 গ্রাম ছিল, ওই জলীয় বাষ্প ধারাই কি হয়েছে? সম্পৃক্ত হয়ে গেছে। বুঝা গেছে? এখন এইটার কথা যদি আমি চিন্তা করি, দেখো এইটার যদি আমি নিচে যাই, এইটার যদি নিচে চাই
তাহলে দেখা গেছে কি শিশির জমা শুরু হয়েছে, শিশির জমা শুরু হয়েছে। আবার চিন্তা করা যায় যে এখানে শিশির আছে, এর উপরে যদি যাই শিশিরটা কি হয়েছে, যে এর উপরে 19 ডিগ্রি সেলসিয়াসের থেকে যদি উপরে যাই 20 ডিগ্রি সেলসিয়াসে যাই, তাহলে তাপমাত্রা কি হয়েছে, বাড়ছে, তাপমাত্রা কি বাড়ছে, তাহলে ধারণ ক্ষমতা কি হয়েছে, বাড়ছে। তার মানে শিশিরটা কি হবে, অদৃশ্য হওয়া শুরু করবে। সো এটাই আমাদেরকে বলছে যে ওই যে তাপমাত্রা একটি নির্দিষ্ট আয়তনের বায়ু তার ভেতরে জলীয় বাষ্প দ্বারাই কি সম্পৃক্ত হয়ে যায়। সো সম্পৃক্ত ফার্স্টে ছিল না, ফার্স্টে কি ছিল, অসম্পৃক্ত। বাট যখন এই পর্যায়ে আসছে তখন নিজের বায়ু ধারাই কি হয়েছে, জলীয় বাষ্প ধারাই কি হয়েছে, জলীয় বাষ্প ধারাই কি হয়েছে, সম্পৃক্ত হয়ে গেছে। তাকে আমরা কি বলতেছি, শিশিরাঙ্ক। তাকে আমরা কি বলতেছি, শিশিরাঙ্ক। আচ্ছা, এখন এই শিশিরাঙ্কের পার্টে, আচ্ছা শিশিরাঙ্ক আমরা মোটামুটি দেখে ফেলছি। এখন শিশিরাঙ্ক দেখার পরে আমরা দেখবো যে আসলে শিশিরাঙ্কটা আসলে বের করে কিভাবে, ঠিক আছে। ওকে, চলো আমরা শিশিরাঙ্ক বের করা শিখি। শিশিরাঙ্ক বের করার জন্য আমাদেরকে হচ্ছে 4টা মেথড আছে। ওকে, শিশিরাঙ্ক বের করার জন্য আসলে আমাদের 4টা মেথড আছে, ঠিক আছে। সো ওই 4টা মেথডকে আমরা আসলে দেখবা এমসিকিউ যখন আসবে না, এমসিকিউতে দেখবো হচ্ছে 4টা মেথড খুব ইজিলি চলে আসে। কারণ কি জানো, চারটা মেথড যদি আসে, মানে এমসিকিউ আমাদের কয়টা অপশন থাকে, 4টা অপশন থাকে না। সো 4টা অপশন থাকার ফলে কি হয় জানো, আমাদের সুবিধা হয়, এই 4টা অপশনের মধ্যে 3টা অপশন ঠিক দিয়ে দেয়, আরেকটা অপশন ভুল দিয়ে দিতে পারে, ঠিক না। সো তোমাদের বইতে যখন খুলবা, তখন যেখানে দেখবা যে 3টা বা 4টা জিনিস আছে, কোনো একটা প্রকারভেদে 3টা বা 4টা জিনিস আছে। সো ওই 3টা বা 4টা জিনিসকে তুমি চাইলে ভালো করে মুখস্থ করে রাখতে পারো। কেন, ওই 3টা বা 4টা জিনিস আসলে এমসিকিউতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। সো আমি যতটুকু দেখছি যে শিশিরাঙ্ক কীভাবে বের করতে হয়, এইটা এমসিকিউতে অনেকবার আসে, ঠিক আছে। সো 3টা জিনিস দিয়ে দেয়, 3টা জিনিস আরেকটা ভুল জিনিস দিয়ে দেয়, 3টা জিনিস দিয়ে আরেকটা কি দেয়, ভুল জিনিস দিয়ে দেয়। আচ্ছা, সো এখন আমরা যেটা দেখবো সেটা আমাদের দেখবো হচ্ছে শুষ্ক এবং সিক্ত আর্দ্রতা মাপক যন্ত্র। সেটাকে আমরা মেসনের আর্দ্রতা মাপক যন্ত্র বলে থাকি, ঠিক আছে। সো এটার নাম কি, এটাকে আমরা বলি শুষ্ক ও সিক্ত। এটাকে আমরা কি বলি, শুষ্ক ও সিক্ত আর্দ্রতা মাপক যন্ত্র। আমার নাম শুনে কি বোঝা যাচ্ছে, এখানে একটা শুষ্ক আছে আর একটা আছে কি আছে, সিক্ত আর্দ্রতা মাপক যন্ত্র আছে, ঠিক আছে। সো এটা আসলে ব্যাপারটা এমন না, এখানে আসলে দুটো থার্মোমিটার আছে, একটা আসলে একটা সিক্ত অবস্থায় থাকে, আর একটা কি থাকে, একটা শুষ্ক অবস্থায় থাকে। সো নর্মালি একটা থার্মোমিটার নিলাম, ধরো হচ্ছে এই একটা অবস্থা, এইটা হচ্ছে আমার মেইন জিনিসটা। সো এখানে একটা থার্মোমিটার দেখতে পাচ্ছ, যে এটা একটা থার্মোমিটার, এটা কি একটা থার্মোমিটার। সো এটা দেখো, এইটা আসলে নিচে বা উপরে কোথাও কিছু দেওয়া নাই, তার মানে এটা আসলে বায়ুতে যে তাপমাত্রা আছে সেটা নির্দেশ করতেছে, ঠিক আছে। তার মানে এটাকে বলতেছি আমরা শুষ্ক, এটা কি শুষ্ক। এইবার এই তাপমাত্রাটা তুমি বলো, এটা কি আসলে আমাদের মেইন যে তাপমাত্রাটা সেটা নির্দেশ করতেছে? অবশ্যই সেটা নির্দেশ করতেছে, কারণ এটার সাথে আমি কোনো কিছু সংস্পর্শ করাই নাই। যেহেতু কোনো কিছু সংস্পর্শ করাই নাই, তার মানে আসলে সেটা কি করবে, সেটা আমাদের এক্সাক্ট মানটা দিবে, সেটাকে আমরা বলতেছি কি θ1, সেটা কি θ1। ওকে, এইবার আমি এমন একটা থার্মোমিটার নিলাম, এই জায়গায় থার্মোমিটার নিলাম, ওই থার্মোমিটারের সাথে নিচে একটা পানির একটা যুক্ত করে দিলাম, পানির কি একটা পাত্র যুক্ত করে দিলাম। এই পানির পাত্রটার সাথে ধরো একটা দড়ি, এই থার্মোমিটারের যে ইয়াটা আছে না, থার্মোমিটারের নিচে দেখবে একটা পিতল বা মানে এটা কিছু একটা থাকে, ঠিক আছে। সো এটা হচ্ছে ধাতু, যে কোনো একটা ধাতু বা একটা জিনিস থাকে, যেটার মাধ্যমে আসলে কি করে আমাদের টেম্পারেচার যেটা আছে সেটা আসলে পারদের মধ্যে চলে যায়, পারদটা হচ্ছে এক্সপেন্ড করে আসলে আমরা টেম্পারেচারটা রিডিংটা দেখতে পাই, ঠিক আছে। তার মানে এইখানে আমাদের একটা কি থাকে, ধরো সুতা ঝুলানো থাকে, সুতাটা কোটার মধ্যে ধাতুটার মধ্যে লাগানো থাকে, আর এই সুতাটার এই প্রান্তটা আছে আমাদের পানির মধ্যে, এই প্রান্তটা আছে কোথায়, পানির মধ্যে, বুঝা গেছে। তার মানে এটাকে কাইন্ড অফ বলতে পারি আমি সিক্ত, তার মানে এটাকে আমরা বলি সিক্ত, এটাকে বলি আমরা কি সিক্ত টেম্পারেচার, সিক্ত থার্মোমিটার, যেটা কি হয়েছে কাইন্ড অফ ভেজা আছে আছে। এখন এই যে টেম্পারেচারটা, এটাকে বলতেছি θ1, এটাকে বলতেছি আমি θ2, বুঝা গেছে। আচ্ছা, এখন এইটা θ1 আর θ2 কি একই মান দিবে, তোমার কি মনে হয়? θ1 আর θ2 কি একই মান দিবে? অবশ্যই একই মান দিবে না। কেন একই মান দিবে না? কারণ θ1 যেটা আছে সেটা আমাদের মেইন টেম্পারেচার দিচ্ছে, বাট θ2 কথা যদি আমি চিন্তা করি, সেটা কিন্তু সিক্ত অবস্থায় আছে। সিক্ত অবস্থায় যদি থাকে, ধরো কোনো একটা জিনিসকে আমি পানিতে রেখে দিলাম, এবার সেটা কী হবে, টেম্পারেচারটা কমে যাবে। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, এইখান থেকে আমি চাইলেই বলতে পারি যে আমাদের θ1 যেটা আছে ইজ গ্রেটার দেন θ2, θ1 ইজ গ্রেটার দেন θ2, এটা আমি অবভিয়াসলি বলতে পারি, বুঝা গেছে। এখন θ1 থেকে θ2টা কত ছোট হবে সেইটার উপর ডিপেন্ড করে আমরা আসলে বুঝতে পারি সেটা শিশিরাঙ্ক কেমন হবে।
সেটা কি শিশিরাঙ্ক কেমন হবে। সো সাপোজ এইটার ক্ষেত্রে আমরা যা সূত্রটা মুখস্থ করলেই হবে, শিশিরাঙ্ক থেটা ইজ ইকুয়াল টু আসলে আমাদের হবে হচ্ছে থেটা 1 মাইনাস জি ইন্টু থেটা 1 মাইনাস থেটা 2, থেটা 1 মাইনাস থেটা 2, ঠিক আছে। থেটা 1 মাইনাস থেটা 2। এখন থেটা 1টা কি, সেটা আমাদের হচ্ছে শুষ্ক থার্মোমিটার রিডিং, থেটা 2 মানে কি, যেটা আমাদের সিক্ত থার্মোমিটার রো। এন্ড জিটা কি ভাই, জিটা হচ্ছে, জিটাকে আমরা বলি গ্লেসিয়ারের ধ্রুবক, গ্লেসিয়ারের উৎপাদক বা কি গ্লেসিয়ারের কি উৎপাদক। তার মানে গ্লেসিয়ারের উৎপাদক কোথায় পাবো, সেটা হচ্ছে আমরা রেনোর তালিকা থেকে পাবো, ঠিক আছে। সো এটা নর্মালি তুই পেয়ে যাবে যে টেম্পারেচার যদি দেওয়া থাকে, ধরো হচ্ছে থেটা 1। এখন তুমি চিন্তা করতে পারো, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে তোমার টেম্পারেচার দেওয়া থাকবে, তোমার গ্লেসিয়ারের উৎপাদক দেওয়া থাকবে, তুমি আসলে কি বের করতে হবে, তোমার হচ্ছে এখানে বের করতে হবে থেটা, মানে হচ্ছে শিশিরাঙ্ক বের করতে হবে, রাইট। এখন এই তালিকা থেকে অনেক ডিগ্রি সেলসিয়াস পাবা। এখন তুমি কি কোন ডিগ্রি সেলসিয়াসের জন্য কাজ করবা, সেটা অবশ্যই চিন্তা করবা, সেটা অবশ্যই কিসের জন্য হবে, থেটা 1 ডিগ্রি। কারণ থেটা 1 ডিগ্রিতে কি আমাদের এক্সাক্ট টেম্পারেচার, যেটা আসলে আমাদের কি, যেটা আমাদের রুম টেম্পারেচার, যেটা কি রুমের টেম্পারেচার, বুঝা গেছে। আচ্ছা, এবার এখান থেকে আমি কয়েকটা জিনিস বুঝতে পারবো, বুঝছো। এই যে আচ্ছা, এই যে দেখো, এখানে দেখো থার্মোমিটারের দুইটার মধ্যে পাঠের যে রিডিংটা আছে, ওটার মধ্যে পার্থক্য অবশ্যই হবে। আমি বলছিলাম থেটা 1 আর থেটা 2 কিন্তু সেম হবে না, কারণ কি একটাকে ভিজায় রাখছি, একটাকে নর্মালে রাখছি, ঠিক আছে। তার মানে যদি টেম্পারেচার যদি ডিফারেন্ট হয়, তাহলে আসলে এটা কি মিন করে। সো আমি এক নাম্বারটা দেখি, সেটা হচ্ছে আমাদের টেম্পারেচারের ডিফারেন্স যদি কম হয়, টেম্পারেচারের ডিফারেন্স থেটা 1 আর হচ্ছে কি থেটা 2, তার মানে টেম্পারেচার ডিফারেন্স যদি কম হয়, কম হওয়া মানে কি, মানে কি এইটার এটাকে ধরে নিলাম আমি, ধরো সেম, মানে কি টেম্পারেচারের ডিফারেন্স খুব একটা না, তার মানে এটার এটা সেম, এটা যদি সেম হয়, তার মানে এখান থেকে আমি কি বুঝতে পারবো, এখান থেকে আমি বুঝতে পারবো যে থেটা 1 আর থেটা 2 সেম বুঝাচ্ছে, মানে কি এইখান থেকে সে খুব ভালো একটা সিক্ত করতে পারতেছে না, সেটা কি খুব ভালো সিক্ত করতে পারতেছে না। সিক্ত যদি না করতে পারে, তার মানে আমি বুঝতে পারবো যে এইখান থেকে বাতাসটা, এখান থেকে যে পানিটা আছে সেটা আসলে উপরের দিকে যাইতে পারতেছে না, উপরের দিকে কি যাইতে পারে না। তো যেহেতু যাইতে পারে না, তার মানে আমরা বলতে পারি যে বাতাসে যথেষ্ট পরিমাণ জলীয় বাষ্প আছে, জলীয় বাষ্প যেহেতু যথেষ্ট পরিমাণ আছে, এই জন্য এইখান থেকে আর জলীয় বাষ্প কি হচ্ছে না। তুমি চিন্তা করো, কোনো একটা পাত্র আছে, সেটাতে কতটা বাষ্পায়ন হবে, কিংবা সেটা থেকে কতটা আসলে আমাদের জলীয় বাষ্প বায়ুতে পৌঁছাবে, সেটা ডিপেন্ড করবে বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে। বায়ুতে যদি যথেষ্ট পরিমাণ জলীয় বাষ্প থাকে, তাহলে সেখান থেকে কম যাইতে চাইবে। আর বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ যদি অনেক বেশি হয়, তাহলে সেখান থেকে কি করবে, অনেক কম হয়, একদম নাই বললেই চলে, তাহলে কি করবে, বাতাসটা বাষ্পায়নের মাধ্যমে কি হবে, ওইখানে যাইতে চাইবে, ঠিক আছে। সেটা আসলে বাষ্পায়নের হারের জিনিসটা আসলে এটা আমরা ক্লাস 9-10-এ পড়ে আসছি আর কি, ওকে। সো এতটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা যেটা বললাম যে থেটা 1 আর থেটা 2 এর মধ্যে ডিফারেন্স যদি খুবই কম হয়, তার মানে আমরা বুঝতে পারবো যে থেটা 1 যেরকম শুষ্ক, থেটা 2ও শুষ্ক, কাইন্ড অফ যদি শুষ্ক হয়, তার মানে আমরা বুঝতে পারবো এখান থেকে পানিটা আসলে চুইয়ে উপরের দিকে যাচ্ছে না, বা বাষ্পায়নটা খুব একটা ভালো হচ্ছে না। বাষ্পায়ন যদি খুব ভালো না হয়, তার মানে আমরা বুঝতে পারবো কি বাতাসে কি জলীয় বাষ্পের পরিমাণ ভালোই আছে, আচ্ছা, তার মানে এখানে জলীয় বাষ্পের পরিমাণ যদি ভালো থাকে, তার মানে আমরা বলতে পারবো কি আর্দ্র আবহাওয়া, জলীয় বাষ্প কি আছে। 2 নাম্বার দেখো, খুব যদি বেশি হয়, ডিফারেন্স যদি খুব বেশি হয়, তার মানে আমি কি বুঝতে পারি বলো, ডিফারেন্স যদি বেশি হয় থেটা 1 থেকে কি থেটা 2, কি খুব যদি কম হয়, তার মানে এইখান থেকে জলীয় বাষ্প, এখান থেকে পানিটা আসলে কি উপরের দিকে বেশি যাচ্ছে, পানিটা উপরের দিকে যখন বেশি যাবে, তার মানে কি হবে, আমরা বুঝতে পারবো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম আছে, বাতাসে কি জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম। বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম থাকে, তার মানে সেটাকে আমরা বলতে পারি পূর্বাভাস বলা যায়, সেটা হচ্ছে আবহাওয়া কি শুষ্ক, এটুকু আমরা বুঝি। এরপরে 3 নম্বরে আমাদের বলছে যদি ধীরে ধীরে কমতে থাকে, ধীরে ধীরে কমা মানে কি, ধীরে ধীরে কমা মানে হচ্ছে কি, আমাদের ডিফারেন্সটা কমতেছে, মানে ফার্স্টে হচ্ছে জলীয় বাষ্প কম ছিল, এরপর আস্তে আস্তে জলীয় বাষ্প পরিমাণ কি বাড়তেছে। জলীয় বাষ্প পরিমাণ যদি বাড়ে, তাহলে আমরা বলি যে এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে, কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমাদের 4 নম্বরে যেটা আছে, সেটা হচ্ছে আমাদের হঠাৎ যদি হ্রাস পাওয়া মানে কি, ডিফারেন্সটা কি, হঠাৎ হ্রাস পাওয়া মানে কি ডিফারেন্সটা কি একদম কমে গেছে। তার মানে ফার্স্টে আমাদের জলীয় বাষ্পের পরিমাণ কম ছিল, এরপরে জলীয় বাষ্পের পরিমাণ এত বাড়ছে যে আসলে সেইটা আর সিক্ত করতে পারতেছে না, সেটা কি বাষ্পায়ন হচ্ছে না, সিক্ত করতে পারতেছে না, তাহলে থেটা 1 থেটা 2 প্রায় সেম হয়ে যাচ্ছে। তাহলে যদি হয়, তার মানে আমরা বলতেছি সেই প্রচুর ঝড় হতে পারে, কারণ কি জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি, বুঝা গেছে। আচ্ছা, এইটুকু মোটামুটি আসলে এমসিকিউর জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য মাস্ট, এটা কি এমসিকিউর জন্য মাস্ট।
ওকে, সো এইবার আমরা দেখবো যে আর্দ্রতা মিতি সম্পর্কিত কয়েকটি বাস্তব ঘটনা। সো বাস্তব ঘটনাগুলো আসলে দেখা উচিত যে আসলে আমরা আর্দ্রতা আসলে কেন বের করি। সো এগুলো নর্মালি তোমরা রিডিং পড়ে পারবা। জাস্ট আমি একটা জিনিস বলবো যে ধরো তোমাকে বলবে মাঝে মাঝে যে কোথায় স্বস্তি বোধ হয়, কোথায় অস্বস্তি বোধ হয়, বুঝা গেছে? সো তোমাকে মেইনলি আসলে একটা কোশ্চেন করা, সেটা হচ্ছে ঢাকার তুলনায় আমি যদি চট্টগ্রামে যাই তাহলে কোথায় অস্বস্তি বোধ হবে বা কোথায় অস্বস্তি বোধ হবে না, ঠিক আছে? সো এটা আমরা যদি একটু বুঝি যে দেখো নর্মালি যদি আমাদের শরীর থেকে ঘাম বের হয়, ঘাম বের হওয়া মানে কি, সেটা কি ভাষ্পে পরিণত হয়েছে। ভাষ্পে যদি পরিণত হয় সেটা একটা স্টেট পরিবর্তন করছে, ঠিক না? ফার্স্টে ছিল পানি, ঘাম যখন বের হয়েছে তখন একটা পানি আকার ছিল, পানি থেকে কোথায় চলে গেছে, বাষ্পে পরিণত হয়েছে। বাষ্পে যখন পরিণত হয়েছে তখন তার কি হয়েছে, অবস্থা চেঞ্জ করছে। অবস্থা চেঞ্জ করার জন্য আমাদের একটা জিনিস জানি যে আমাদের একটা সুপ্ত তাপ লাগে, রাইট? সুপ্ত তাপ লাগে না? সুপ্ত তাপটা সে কোথা থেকে গ্রহণ করে বলো তো? সুপ্ত তাপটা সে আমার শরীর থেকে গ্রহণ করে। সো আমার শরীর থেকে যখন সে তাপ গ্রহণ করে তখন আমার নিজেকে একটু ঠান্ডা মনে হয়, নিজেকে কি হয়, ঠান্ডা মনে হয়। সো এই জন্য দেখা যায় যে যেখানে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকে, যেখানে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকে সেখান থেকে আমার ঘামটা আসলে কি হইতে চায় না, বাইর হতে চায় না, বা জলীয় বাষ্পে পরিণত হইতে চায় না। সেখানে আমার হচ্ছে কি হয়, সেখানে আমার অস্বস্তি বোধ হয়। আর এমন জায়গা যেখানে আসলে আমার জলীয় বাষ্প পরিমাণ কি, জলীয় বাষ্পের পরিমাণ একদম নাই বললেই চলে, একদম কি নাই বললেই চলে, তাহলে আমার খুব ঘামটা হওয়ার ফলে ওই ঘামটা খুব ইজিলি জলীয় বাষ্পে পরিণত হইতে চাইবে, তখন আমাদের কি হবে, ঠান্ডা ঠান্ডা অনুভূত হবে। ঠান্ডা ঠান্ডা অনুভূত হইলে তখন আমরা কি হবে, আমাদের কাছে খুবই ভালো লাগবে, নাকি স্বস্তি বোধ হবে। ওকে, সো স্বস্তিবোধ যদি হয় তাহলে স্বস্তিবোধ হলে তুমি আমাকে বলো যে আসলে এবার বলো যে স্বস্তিবোধ যদি হয় তাহলে এবার আমাদের ঢাকায় ভালো লাগবে নাকি চট্টগ্রামে ভালো লাগবে। দেখো চট্টগ্রামে যদি আমরা চিন্তা করি, চট্টগ্রামে সমুদ্র আছে, সূর্যরশ্মি আসলো, সূর্যরশ্মি আসার ফলে সাধারণত ওই জায়গায় সমুদ্রের পানি জলীয় বাষ্পে পরিণত হয়, ওইখানে জলীয় বাষ্পের পরিমাণ ভালোই থাকে। জলীয় বাষ্পের পরিমাণ যখন ভালো থাকে তখন আমরা ওইখানে গেলে আমাদের শরীর থেকে ঘামটা জলীয় বাষ্পে পরিণত খুব একটা ভালো হইতে চাইবে না, তো এই জন্য আমাদের কাছে খুব একটা স্বস্তি লাগবে না। এই জন্য ঢাকার তুলনায় চট্টগ্রামে অস্বস্তিবোধ বেশি হয়, ঠিক আছে? সো তোমাকে সাধারণত হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা মারতে দিবে। সো আপেক্ষিক আর্দ্রতা আমরা এখনো দেখি নাই, যদি আমরা দেখি নাই, আপেক্ষিক আর্দ্রতা মারতে দিবে, বলবে যার আপেক্ষিক আর্দ্রতা কোথায় আমাদের স্বস্তিবোধ হবে। সো যেখানে দেখবা যে আপেক্ষিক আর্দ্রতা বেশি সেখানে আমাদের কি হবে, অস্বস্তি বোধ হবে, ঠিক আছে? সো আমরা একটু দেখি আপেক্ষিক আর্দ্রতাটা দেখে আসি, ঠিক আছে? এতটুকু তো আমরা দেখে ফেলছি। আচ্ছা, থ্যাংক ইউ দেখার আগে আমরা একটু আপেক্ষিক আর্দ্রতা দেখি। আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, ঠিক আছে? সো আপেক্ষিক আর্দ্রতার যদি সংজ্ঞাটা তুমি পড়ো, যদি আমাদের এখানে দেওয়ার কথা ছিল বাট দেয় নাই, আপেক্ষিক আর্দ্রতা আমাদেরকে বলতেছে যে কোনো একটা জিনিস, মানে কোনো একটা ধরো একটা টেম্পারেচার আছে, ধরো হচ্ছে সাপোজ আমি একটা রুমের কথা যদি চিন্তা করি, ধরো এইটা একটা আমাদের রুম, ঠিক আছে? এই রুমের একটা নির্দিষ্ট একটা টেম্পারেচার আছে, ধরো হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, না 20 ডিগ্রি না, এখন হচ্ছে খুবই গরম, তাহলে এখানে আমি ধরছি যে এখানে 30 ডিগ্রি সেলসিয়াস, কত, 30 ডিগ্রি সেলসিয়াস। এখন 30 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে এখানে এটার একটা নির্দিষ্ট কি থাকবে, ধারণ ক্ষমতা আছে, নির্দিষ্ট কি একটা ধারণ ক্ষমতা আছে। তো ধারণ ক্ষমতা যদি থাকে তার মানে আমি বলতে পারি সেটা আসলে এটা যদি সম্পৃক্ত থাকতো, ধারণ ক্ষমতা ধরো 30 গ্রাম, তার মানে আমি বলতে পারি সেটা যদি সম্পৃক্ত থাকতো তাহলে সেখানে জলীয় বাষ্পের পরিমাণ 30 গ্রাম থাকতো। ধারণ ক্ষমতা যত, সম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু সেম হবে, ঠিক আছে? তার মানে আমি বলতে পারি যে সম্পৃক্ত অবস্থায় সে 30 গ্রাম থাকতে পারে। সেটা কি, সেটা ধারণ ক্ষমতা বা হচ্ছে কি সম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্পের ভর, সম্পৃক্ত, তার মানে এটাকে আমরা বলতে পারি সম্পৃক্ত। সম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্পের ভর হচ্ছে আমাদের 30 গ্রাম, সম্পৃক্ত অবস্থায়, নর্মালি কি সম্পৃক্ত অবস্থায়। আচ্ছা, এইবার আমি করব কি, আমার এইখানে কতটুকু আছে, আমার কি এইখানে কতটুকু আছে। সো এইখানে ধরলাম আমি হচ্ছে 20 গ্রাম আছে, 20 গ্রাম আছে। সো আমাদের আপেক্ষিক আর্দ্রতা কি বলে, আপেক্ষিক আর্দ্রতা এটাই বলে যে আমার এইখানে আসলে কতটুকু জলীয় বাষ্প আছে, আর হচ্ছে আমাদের সম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্প কতটুকু আছে, সম্পৃক্ত করতে তার জলীয় বাষ্প কতটুকু লাগে, সেটাকে আমরা বলতেছি কি আপেক্ষিক আর্দ্রতা। বুঝা গেছে? সো আপেক্ষিক আর্দ্রতা যদি আমি লিখতে চাই তাহলে লিখবো যে আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা ইজ করলে লিখবো হচ্ছে আমরা এখানে কতটুকু আসলে আমাদের জলীয় বাষ্প আছে। তাহলে আমরা লিখবো যে হচ্ছে উপস্থিত জলীয় বাষ্প, তার মানে উপস্থিত জলীয় বাষ্প কখন আমরা বলি 30 ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে? তার মানে আমরা বলবো বায়ুর তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায় বায়ুর তাপমাত্রায়
জলীয় বাষ্পের ভর। বায়ুর তাপমাত্রায় হচ্ছে আমাদের জলীয় বাষ্পের ভর। এরপরে নিচে হবে কি আমাদের সম্পৃক্ত অবস্থায়, সম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্পের ভর। সম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্পের ভর। আচ্ছা, সম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্পের ভর, ঠিক আছে। সো আমরা উপরে নিচে হচ্ছে বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের ভর, আর নিচে হচ্ছে সম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্পের ভর, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু চিন্তা করব যে ধরো এটাকে আমরা হচ্ছে এই বোর্ডে ভালো লাগতেছে না, ধরো হচ্ছে আমরা একটা বোর্ড নিব, যে এখানে আমরা হচ্ছে বুঝাই যে না এখানে বুঝাই, ধরো এটা তো সেম বডি। তার মানে আমরা এখানে একটু মাথায় রাখবো যে আমাদের যে চাপ আছে, জলীয় বাষ্পের যে চাপ আছে ওইটা ইজ প্রপোর্শনাল টু হচ্ছে আমাদের ভর। জলীয় বাষ্পের যে চাপটা আছে সেটার ভরটা কি সমানুপাতিক, তাহলে ভর যদি বাড়ে চাপও বাড়বে। তাহলে এখান থেকে আমরা আরেকটা সূত্র লিখতে পারতাম যে আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা ইজ ইকুয়াল টু আসলে আমাদের বায়ুর তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায় আমাদের যে কক্ষ তাপমাত্রা আছে ওই বায়ুর তাপমাত্রায় বায়ুর তাপমাত্রায় আমাদের জলীয় বাষ্পের চাপ, জলীয় বাষ্পের কি চাপ। আর হচ্ছে আমাদের নিচে হবে বায়ুর তাপমাত্রা জলীয় বাষ্পের চাপ, আর হচ্ছে নিচে হবে কি, নিচে হবে হচ্ছে আমাদের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কোন তাপমাত্রায়? ওই সেম বায়ুর তাপমাত্রায়। নিচেরটা হবে কি বায়ুর তাপমাত্রায়। বায়ুর তাপমাত্রায় ধরো 20 ডিগ্রি সেলসিয়াসে, 30 ডিগ্রি সেলসিয়াসে আমি যদি কোনো জিনিসকে সম্পৃক্ত করতে চাই বা এখানে জিনিসটাকে সম্পৃক্ত করতে চাই, তাহলে আমাদের কতটুকু জলীয় বাষ্প লাগবে চিন্তা করো। এবার যদি আমি বের করতে চাই, ধরো আমাদের 20 গ্রাম 30 গ্রাম দেওয়া আছে, দেখো তার মানে আমি এখান থেকে বলতে পারি যে প্রথমটা থেকে বায়ুর তাপমাত্রায় বা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে জলীয় বাষ্পের ভর কত? 20 গ্রাম। আর হচ্ছে সম্পৃক্ত অবস্থায় কোন তাপমাত্রায়? এটাও কি বায়ুর তাপমাত্রায়। আমাদের যে তাপমাত্রা নিচ্ছি ওই তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায়, মানে কি 30 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু আসলে আমাদের কি লাগতেছে, কতটুকু আমাদের কি লাগতেছে, আমাদের জলীয় বাষ্প লাগতেছে, সেটা হচ্ছে আমাদের কি 30। এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি আলটিমেটলি পেয়ে যাব কি আমরা, আমরা আপেক্ষিক আর্দ্রতা পেয়ে যাব, ঠিক আছে। সো নর্মালি এখান থেকে করে ফেলতে পারবা, 0 0 কাটা যায়, 3 ভাগ যদি দেই তাহলে 99, ও সরি 33, সরি 33, তার মানে হচ্ছে ধরো 3.33, ধরো হচ্ছে 60 পয়েন্ট, ধরো সামথিং হবে আর কি, ধরো হচ্ছে এত পার্সেন্টেজ, ঠিক আছে। সো আমরা একটু সুন্দরভাবে এবার একটু প্রকাশ করি। সো এবার আপেক্ষিক আর্দ্রতাকে, আপেক্ষিক আর্দ্রতা এবার লেখো আপেক্ষিক আর্দ্রতা, আর্দ্রতা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ, ছোট হাতের এফ বাই বড় হাতের এফ ইন্টু 100%। তার মানে এইখান থেকে আমরা বুঝতে পারি কি ছোট হাতের এফটা কি, যেখানে আমি যেই তাপমাত্রা আছে ওই তাপমাত্রায় আমাদের কতটুকু জলীয় বাষ্প আছে বা জলীয় বাষ্পের চাপ আছে, ঠিক আছে সেটা। আর বড় হাতের এফটা কি, বড় হাতের এফটা হচ্ছে আমি ওই তাপমাত্রায় যদি সম্পৃক্ত করতে চাইতাম তাহলে তার জলীয় বাষ্পের ভর কত হবে, ঠিক আছে, বা তার জলীয় বাষ্পের চাপ কত হবে, সেটা আসলে আমরা পাবো এখান থেকে আপেক্ষিক আর্দ্রতা, ঠিক আছে। ওকে, তার মানে এটা আমরা এখান থেকে লিখে ফেলতে পারলাম। এইবার আমরা একটু খেয়াল করো, এইবার একটু ক্রিটিক্যাল একটু চিন্তা করতে হবে যে আমাদের ছোট হাতের এফ যেটা ছিল সেটা হচ্ছে বায়ুর তাপমাত্রা, বা আমি যদি এর আগে চিন্তা করি যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা সম্পৃক্ত হইতে কত লাগতো। এখন আমি যদি চিন্তা করি এটাকে যদি আমি শিশিরাঙ্কে নিয়ে যাইতাম, শিশিরাঙ্কে নিয়ে গেলে এটা কি সম্পৃক্ত হয়ে যেত না? শিশিরাঙ্কে নিয়ে গেলে সম্পৃক্ত হয়ে যেত না? তখন সম্পৃক্ত যে চাপটা পাইতাম সেটাই কি হইতো, সেটাই আমার আলটিমেটলি 30 ডিগ্রি সেলসিয়াসে যে চাপ পাই শিশিরাঙ্কে নিয়ে গেলে সম্পৃক্ত অবস্থায়, 30 ডিগ্রি সেলসিয়াস অসম্পৃক্ত যে চাপ পাই, শিশিরাঙ্কে সম্পৃক্ত যে চাপ পাই, দুটো সেম হবে। বুঝা গেছে তো? এই ব্যাপারটা আমি একটু বুঝি, দেখো 3 ডিগ্রি সেলসিয়াসে আমি যদি 20 গ্রাম থাকে, তার মানে এটা একটা কি চাপ থাকবে, অসম্পৃক্ত চাপ, নর্মালি একটা চাপ দিল। এবার
আমি এটাকে ধরো শিশিরাঙ্ক ধরো 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াসে নামাই আনলাম, নিচে নামাই আনলাম, তাহলে এটা কি কমছে? এটা তো কমে নাই, কমছে কে? 30 গ্রাম, বা ধারণ ক্ষমতা কমছে। ধারণ ক্ষমতা কমে কমে 20 গ্রামে চলে আসছে, ধারণ ক্ষমতা কমে কমে কোথায় আসছে? 20 গ্রামে চলে আসছে। এইবার 20 ডিগ্রি সেলসিয়াসে, 20 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমার শিশিরাঙ্ক, শিশিরাঙ্কে 20 গ্রাম ধারণ ক্ষমতা প্লাস 20 গ্রাম কি আমাদের জলীয় বাষ্প আছে। তার মানে কি ওই চাপটা আমাদের কি সম্পৃক্ত চাপ হয়ে গেল না শিশিরাঙ্কে? তার মানে এইখান থেকে আমরা চাইলে এইটা লিখতে পারি যে এইটা মানে কি, এই এফ, ছোট হাতের এফ হচ্ছে আমাদের শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। আর বড় হাতের এফটা কি হবে? বড় হাতের এফটা হবে হচ্ছে আমাদের, আমি যে টেম্পারেচার নিয়ে কাজ করতেছিলাম, ধরো এখানে যদি আমি 30 ডিগ্রি সেলসিয়াস নিয়ে কাজ করি, তার মানে 30 ডিগ্রি সেলসিয়াস বা বায়ুর তাপমাত্রা বা আমি যে কক্ষ তাপমাত্রা নিয়ে কাজ করতেছিলাম, ওই কক্ষ তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ। তার মানে আমি চিন্তা করতে পারি বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। সম্পৃক্ত করতে কতটুকু জলীয় বাষ্প লাগবে সেটা এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো, সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। আচ্ছা, তার মানে এখানে আমরা দুইটা জিনিসকে আমরা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপে প্রমাণ করছি, কারণ হচ্ছে কি আমাদের যত ম্যাথ আছে সবগুলোই আসলে আমাদের কি আসে, সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ দেওয়া থাকে। সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা জাস্ট শিশিরাঙ্কে কতটুকু পাবো, বায়ুর তাপমাত্রা কতটুকু সেখানে ইনক্লুড করে দিলে আমরা পেয়ে যাবো কি, সেটা আমাদের কোথায় পেয়ে যাবো, কি পেয়ে যাবো, আপেক্ষিক আর্দ্রতা পেয়ে যাবো। কি পেয়ে যাবো? আপেক্ষিক আর্দ্রতা পেয়ে যাবো। ঠিক আছে, এখন এই আপেক্ষিক আর্দ্রতার জন্য আমাদের শিশিরাঙ্কটাও বের করতে বলতে পারে, আর শিশিরাঙ্ক বের তো আমরা পারি। শিশিরাঙ্ক বের করবো কীভাবে? সেটা হচ্ছে আমাদের থেটা ইজ ইকুয়াল টু আসলে আমাদের কি, থেটা 1 মাইনাস জি ইন্টু থেটা 1 মাইনাস থেটা 2। এটাই আমরা শিশিরাঙ্ক বের করে ফেলতে পারবো। ঠিক আছে, সো এতটুকুই ছিল মোটামুটি। থ্যাংক ইউরা দেখাইনি। সো এতটুকুই ছিল আজকের ক্লাসে। সো মোটামুটি আমরা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা জিনিসপাতি সব কিছু দেখে ফেলছি। সো এতটুকুই আজকের ক্লাসে। সো দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।